আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে দেশ সন্ধ্যায় আমরা আলোচনা করব রাজনীতির মাঠ ও নীতি আদর্শ এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে রয়েছেন রাশেদ খান, বিএনপি নেতা, এবং তার ডান পাশে রয়েছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সিপিবি নেতা। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি আলোচনা শুরু করে দিতে চাই ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনার মাধ্যমে, যে সবকিছু মিলিয়ে কেমন দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন? কেমন হচ্ছে সংসদের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ আলাপ আলোচনার ধরনে? কি মনে হচ্ছে কোন দিকে আগাচ্ছে রাজনীতির গতিপথ, এবং নীতি আদর্শের জায়গা থেকে কেমনভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সহ-আলোচক রাশেদ ভাই এবং দেশ সন্ধ্যার সকল দর্শকরা এবং দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা বহু অপেক্ষার পর, বহু প্রতীক্ষিত, অনেক প্রতীক্ষার পরে আমরা 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমরা নির্বাচন পেলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে বিএনপি সরকার হচ্ছে গিয়ে প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে হচ্ছে সরকার গঠন করেছে। সরকার গঠনের পর তার প্রতিপক্ষ হিসাবে, বিরোধী দল হিসাবে পাওয়া গেল জামাত ইসলাম, এবং তার সাথে হচ্ছে গিয়ে 11 দলীয় জোট এবং এনসিপিরা রয়েছে। এইরকম পরিস্থিতিতে হচ্ছে প্রথমে একটা টুইস্ট ছিল। সেই টুইস্টে সবাই খুব সেই টুইস্টে আপনারা সবাই দেখেছেন, সেটা হচ্ছে সংবিধান পরিষদের শপথ নেবে কি নেবে না, সংবিধান সভা হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় এই প্রথমেই বিএনপিকে একটা বড় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। এতে আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে বিএনপি ওই পরীক্ষা উত্তীর্ণ। জামাত বা কেউ কেউ ভাবতে পারে খুবই অনুত্তীর্ণ বিএনপি, কিন্তু ওই পরীক্ষায় বিএনপি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারা সেই শপথ, দ্বিতীয় যে শপথটি নেওয়ার, সেই শপথটি তারা নেন নাই আর কি। এবং তারা নেন নাই, এটা যেমন সঠিক ছিল, একই সাথে এটা খুব সাহসের ব্যাপার ছিল। এবং এটাকে নিয়ে জল ঘোলা করার চেষ্টা যথেষ্ট করেছে জামাত এবং তার সাথে এনসিপি। কিন্তু আমি দেখেছি যে রাস্তাঘাট, আশেপাশে মানুষ, সাধারণ মানুষের যে রিপারকেশনের জায়গায় জনগণ এটাকে কিন্তু খুব একটা বড় বিষয় নেয় নাই। জামাত এটাকে বিশ্বাসঘাতকতা ইত্যাদি ইত্যাদি ফ্রেম করার চেষ্টা করা হয়েছে। একেবারে তো মানে বলাই শুরু করেছে। নাহিদ ইসলাম তো বলেই বসছিল যে হচ্ছে আওয়ামী লীগের স্টাইলে হাসিনার মতো করে তাদেরকে ফেলায় দেবে বিএনপিকে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তখন আমরা বলেছিলাম যে বিএনপি তো হচ্ছে নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাকে ফেলতে একটু সমস্যা হবে আর কি। তো যাই হোক, তারপরে দেখলাম যে বিএনপির অবস্থানে থাকলেও তারা দুটো শপথ নিল, ওনারা একটা শপথ নিল, যাত্রা শুরু হলো, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু এর মধ্যে নেতিবাচক কয়েকটা জায়গা, একটু হতাশার কয়েকটা জায়গা, সেটা না বললেই নয়। সেটা আসলে যে গণতন্ত্র মানে তো একদিনের ভোটাভুটি না। মানে আমরা 12 তারিখ স্বাধীন মতো ভোট দিতে পারছি, এটি গণতন্ত্র না। গণতন্ত্র কায়েমের ক্ষেত্রে, গণতন্ত্রের অস্তিত্বর প্রমাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। সেটা এই যে গেল যে প্রথম অধিবেশন যেটা শেষ হলো, সেই প্রথম অধিবেশনে কিন্তু এই বিষয়টির ব্যাপারে জাতি আশ্বস্ত হতে পারলো না। মনে হলো যে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই জায়গায় চলে যাওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, সুপ্রিম কোর্ট সম্পর্কে, সুপ্রিম কোর্টের অধস্তন যে আদালতগুলো আছে তারা কারা নিয়ন্ত্রণ করবে এটা সম্পর্কে, বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের যে খবরদারিতা, হ্যাঁ, সেইটার প্রসঙ্গে, তারপরে হচ্ছে সেই মানবাধিকার কমিশন, সেই প্রসঙ্গ নিয়ে সব কিছু নিয়ে মনে হলো যে শেষ পর্যন্ত যে না, বিএনপি এই জায়গাটায় মনে হচ্ছে যে সনাতনী যে পদ্ধতি রয়েছে সরকারগুলোর, বাংলাদেশে 54 বছরের যে স্টাইল, সেই স্টাইল থেকে নতুন কোনো দিকে অগ্রসর হচ্ছে না। তবে মুখে বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আর একটা ব্যাপার ছিল যে ওই ইন্টারিম গভর্নমেন্ট তো প্রায় 3 দিন 4 দিন গেলে একটা করে অধ্যাদেশ তারা জারি করতো আর কি। সেই সমস্ত অধ্যাদেশের মধ্য থেকে এই কয়টা অধ্যাদেশ, বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলো, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে আলাদা করবার ক্ষেত্রে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ক্ষেত্রে বিএনপি অনেক বেশি রক্ষণশীলতার পরিচয় দিয়েছে, যা কিনা আছে মানুষের অনেক প্রশ্ন উঠেছে। একই সাথে আরেকটা ভালো কাজ হয়েছে, সেটি হচ্ছে জামাতে ইসলাম যে পাকিস্তানি সেনাবাহিনীর দোসর, এইটা
হচ্ছে একটা ভালো অধ্যাদেশ করেছিলেন ইউনূস সরকার, সেটাও এই বিএনপি সরকার রিসিভ করেছেন। এবং এই ক্ষেত্রেও একটা ভালো দৃষ্টান্ত এই সংসদে দেখা গেল যে জামাত ওয়াকআউট করলো, জামাত চিৎকার করলো, কিন্তু জামাতের বন্ধু এনসিপি বসে থাকলো, তারা এই পক্ষে সঠিক অবস্থান গ্রহণ করেছে আর কি। এটাও কিন্তু একটা বিউটি, এটাও কিন্তু একটা ভালো জিনিস আমরা এই সংসদে দেখেছি। রুবেল সাহেব, যখন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কথা উঠলো, তাহলে ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু পদক্ষেপ ছিল, যেরকম হচ্ছে বাণিজ্য চুক্তি নিয়ে একটা বিশাল আলোচনা সমালোচনা চলছে বর্তমানে, এবং স্বাস্থ্য ব্যবস্থার যে একটা খুবই শোচনীয় অবস্থা করে রেখে গেছে ইন্টারিম গভর্নমেন্ট, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে নেগেটিভ একটা দিক তো বললাম, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে উদাসীনতা। আরেকটি বড় বিষয় যেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের একটা বিশাল পাপের দায়ভার কেন জানি বিএনপি নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছে, কেন জানি নিয়ে যাচ্ছে। এই যে বাণিজ্য চুক্তিটি নির্বাচনের মাত্র 3 দিন আগে করা হলো, একটি ভারসাম্যহীন বাণিজ্য চুক্তি, একটি হচ্ছে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি, একটি আমেরিকার স্বার্থের বাণিজ্য চুক্তি, এবং এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ তার বাণিজ্যিক স্বাধীনতা হারালো, বাংলাদেশ তার ভূ রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক স্বাধীনতা হারালো। এরকম একটা গোলামী চুক্তির ব্যাপারে আমি প্রত্যাশা করেছিলাম যে বিএনপি সেই স্ট্যান্ড নেবে, যে স্ট্যান্ড হচ্ছে বিএনপি ইন্টারিম গভর্নমেন্টের সময় নিয়েছে। আপনার মানবিক করিডোরের প্রসঙ্গে নিয়েছে, বন্দরের প্রসঙ্গে নিয়েছে, বিভিন্ন প্রসঙ্গে খুব কড়া ভূমিকা বিএনপি নিয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে। সেই একটা ভূমিকা বিএনপি রাখবে এবং এই সংসদে ব্যাপারটা আলোচিত হবে। এবং আমরা তো প্রেস ক্লাব থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সংসদ ভবন অভিমুখে আর কি। সেখানে আমরা একটু ভালো লেগেছে, পুলিশ আমাদেরকে আঘাত করে নাই, আটকায় নাই। আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত কখনোই কোনো কর্মসূচি নিয়ে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে পারি নাই, আর কেউই পৌঁছাতে পারেনি। এবার আমি একটু অবাক হলাম যে আমরা সংসদ ভবন পৌঁছালাম, আমাদের 5 জন প্রতিনিধির সাথে স্পিকার সাহেব কথা বললেন, সবকিছু ভালো ছিল, কিন্তু উঠলো না, বাণিজ্য চুক্তিটা উঠলো না এই অধিবেশনে। আমি আবারও আসবো আপনার কাছে, সাজিদুল হক রুবেল। এই পর্যায়ে রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, আসলে কি ইন্টারিম গভর্নমেন্টের অনেক দায় বিএনপি সরকার নিজের কাঁধে নিয়ে নিচ্ছে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অবশ্যই জন আকাঙ্ক্ষার সরকার ছিল, কিন্তু সেই সরকার লাইনচ্যুত হয়েছিল। সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি দল গঠন করার উদ্যোগ নিয়েছিলেন। এনসিপি নামক যে দলটি আপনারা দেখেন, চিনেন, মূলত এই এনসিপি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। তার যে বক্তব্য, তিনি বিভিন্ন সময় বলেছেন ছাত্রদের উচিত একটি দল গঠন করা। তিনি অগ্রিম আশীর্বাদ জানিয়েছেন নির্বাচনের কয়েকদিন আগে। তিনি বলেছেন যে এই ছাত্রদের মধ্যে কয়েকজন মন্ত্রী পরিষদেও থাকবে। কখন এই কথা বলা যায়? যখন আপনার এক ধরনের ডিজাইন থাকে, জামাত এবং এনসিপি ক্ষমতায় যাবে আর অপোজিশন হবে বিএনপি। এ ধরনের প্ল্যান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে ছিল। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই প্ল্যানের সাথে জড়িত ছিলেন। তার বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন এটি প্রমাণিত হবে। সেক্ষেত্রে বিএনপির আসলে কি করণীয় ছিল, যেখানে আসিফ মাহমুদ নিজেই কিন্তু সেই গমর ফাঁস করেছেন। ডিপ স্টেট তাদেরকে পরামর্শ দিয়েছিল 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য। বিএনপি যদি কৌশলের আশ্রয় না গ্রহণ করত, এই বাংলাদেশে নির্বাচন হতো না। ইউনূস সাহেবকে 11-11 সময় বলা হয়েছিল আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন। তিনি বলেছিলেন কয় মাস, বলা হয়েছিল 3 মাস। তিনি বললেন না, ইউনূস 3 মাসের জন্য দায়িত্বে যাবে না। এরপরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। তিনি জিজ্ঞেস করলেন কয় মাস, তাকে বলা হলো আনলিমিটেড। এই আনলিমিটেড এটি শুনেই তিনি দায়িত্বে বসলেন। এরপরে আমরা দেখলাম স্লোগান শুরু হলো অলিতে গলিতে, ঈদগাহ নামাজের পরে 5 বছর 5 বছর এনসিপি স্লোগান শুরু করলো। আর এনসিপির বন্ধুরা জামাত ইসলাম বলল সংস্কারের আগে, বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। কত ষড়যন্ত্র, কত চক্রান্ত। বিএনপিকে যারা এদেশের গণতন্ত্র মনা মানুষ রয়েছে তারা ধন্যবাদ জানায়। হ্যাঁ, জামাত এবং এনসিপি তারা তো ধন্যবাদ জানাবে না, কারণ তাদের স্বপ্ন ছিল এদেশে ক্ষমতায় যাওয়া। সেই ক্ষমতায় যেতে পারে নাই। ইউনূস সাহেব চেষ্টা করেও তাদেরকে ক্ষমতায় নিতে পারে নাই, কারণ বিএনপি জনগণের দল। জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। এর আগ মুহূর্ত পর্যন্ত, তিনি ল্যান্ড করার আগ মুহূর্ত পর্যন্ত, যে সময় বিমানে, আমার কাছে মনে হয় সে সময় পর্যন্ত ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। দেখেন, নির্বাচনটা তিনি দেননি, নির্বাচনটা আদায় করে নিতে হয়েছে। 11 সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর আমি খুব বেশি তফাৎ দেখি না।
কিন্তু আপনারা কি মনে করছেন কিনা জামাতে ইসলামী অথবা এনসিপি যেটাই হোক না কেন 11 দলীয় জোট আপনাদেরকে কোনোভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে কিনা, বিশেষ করে জামাতে ইসলামী এনসিপি এরা নানান ধরনের কর্মসূচি দিচ্ছে গত 1 মাস ধরে? দেখেন, একটা দল প্রধান বিরোধী দল হয়েছে, সেই দল 71-এর বিরোধী শক্তি। নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন যাদের 71-এর দায় আছে তাদের সাথে আমরা জোট করব না, কিন্তু জোট করেছেন। সেই নাহিদ ইসলামরা যখন আসলে সংসদে দাঁড়িয়ে নীতি নৈতিকতার কথা বলেন তখন আসলে হাসিই লাগে, তাই না ভাই? তিনি বলেছিলেন যে জামাত ইসলাম সংস্কার চায় না, পিআরের নামে জামাত ইসলাম প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন সংস্কার নাকি ভণ্ডামি, জামাত ইসলাম সংস্কার চায় না, জামাত ইসলাম ভারতে তৈরিকৃত দল। নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এমনকি হাসনাত আব্দুল্লাহ জামাতের খুব প্রিয় ভাজন, তিনিও প্রশ্ন তুলেছিলেন জামাত ইসলাম কি ইসলামিক দল? যে জামাত ইসলাম 71-এর বিরোধী শক্তি, যাদের 71-এর দায় রয়েছে, এনসিপি শুরুতে তাদের সাথে জোট করতে চায়নি। আমার প্রশ্ন হলো, আপনারা আদর্শের কথা বলেন, সংস্কারের কথা বলেন, এই কি আপনাদের আদর্শ? 71-এর দায় যাদের রয়েছে তাদের সাথে জোট করবেন না, এই কথা বলার পরে আবার চলে গেলেন, কি কারণ? কি সংস্কার? আপনারা তো বলছেন জামাত বাংলাদেশের সংস্কার করবে না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই, দেখেন, বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই আকাঙ্ক্ষার শিকিয়ানাও পূরণ করতে পারে নাই। ইনশাল্লাহ বিএনপি যেভাবে শুরু করেছে, বিএনপি সরকার গঠনের আগের দিন পর্যন্ত, শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত ষড়যন্ত্র, তারা বিশাল বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু করলো। এমন একটা অবস্থা, বিএনপি যাতে আগামীকাল সরকার গঠন না করতে পারে, এগুলো চ্যালেঞ্জ তো বিএনপিকে মোকাবেলা করতে হয়েছে। এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চ্যালেঞ্জগুলো আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করেছি। ভবিষ্যতে যত ধরনের চ্যালেঞ্জ আসুক না কেন, ওই যখন জামাত কথাবার্তা বলবে না উল্টাপাল্টা, তাফালিং করবে, তখন আপনি ওই মুক্তিযুদ্ধের কাছে ফিরে যাবেন। তারা তখন অসহায় হয়ে যাবে, সংসদে বলবে, শেষ করে একটু অসহায় হয়ে গিয়ে সংসদে বলবে, আর নয় বিতর্ক, আসুন আমরা সবাই মিলে দেশ গঠন করি। আমির সাহেব, অর্থাৎ দেখেন, বাংলাদেশে যদি জামাত ইসলাম রাজনীতি করতে চায় ইতিবাচকভাবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি, এখনো পর্যন্ত মনে করি, 71-এর দায় নিয়ে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। হয়তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, ফাঁক ফকরে আপনারা বিরোধী দল হয়েছেন, কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হওয়া এত সহজ হবে না। সুতরাং জামাত ইসলাম যদি বাংলাদেশে, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, বাংলাদেশে যদি ইতিবাচক রাজনীতি করতে চায়, সংসদে দাঁড়িয়ে তাদের বলা উচিত 71-এর ভূমিকার জন্য জাতির কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। তারপরে কিন্তু আর 71 নিয়ে এত কথা হবে না। কিন্তু আপনি অস্বীকার করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, আপনি অস্বীকার করেন বাংলাদেশে ক্ষমতায় যাবেন, আর ভাইয়েরা আমরা যারা আছি আমরা কি মেনে নিব? এনসিপির প্রতি আমাদের অনেক দুঃখ, অনেক আক্ষেপ। আপনারা কিভাবে ঘুরে ফিরে একটি বিষয় সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে গণভোট। আপনারা মনে করেন কিনা যে গণভোটে কি সব রাজনৈতিক সংস্কারের মূল হয়ে গেল কিনা জামাতের কাছে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আর বিরতির পরে ফিরে আসব। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা, আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রাজনীতির মাঠ ও নীতি আদর্শ এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে রাশেদ খান, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সবকিছু বিচার বিশ্লেষণে মনে হচ্ছে গণভোট ঘিরেই রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত দেখা যাচ্ছে। এবং এই যে গণভোটের রায় বাস্তবায়নে মাঠের কর্মসূচি কিন্তু জামাতে ইসলামী চলমান রেখেছে। 30 এপ্রিল তারা কর্মসূচি করেছে, আবার 16 মেতে আছে, আবার 13 জুনে আছে চট্টগ্রামে, 16 মেতে আছে হচ্ছে রাজশাহীতে। এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের যে ভুল ছিল সেটি হলো, যে সময় অপোজিশন কোনো কর্মসূচি মাঠ পর্যায়ে রাখতো, তখন তারা পাল্টা কর্মসূচি রাখতো। এটা বড় ভুল না? গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আসলে হয় না। বিএনপি এই ভুলটা করতে চায় না। আমাদের যারা অপোজিশনে আছে, সঠিক হোক বেঠিক হোক, যে কর্মসূচি নিয়ে মাঠে থাকুক না কেন, থাকুক, সমস্যা কি? করুক তাদের কর্মসূচি। জনগণ একসময় বলবে আরে রাস্তা বন্ধ কেন? জনগণ বলবে। বিএনপি যাতে সরকার পরিচালনার দায়িত্ব বাদ দিয়ে জামাত ইসলাম আর এনসিপির এই বকাবকি শুনে মন খারাপ করে বসে থাকে, কাজ কাম না করতে পারে, এই জন্য এই ধরনের কর্মসূচি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি যেভাবে একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছেন, এবং তিনি বিভিন্ন জেলায় যাচ্ছেন খাল খনন কর্মসূচির উদ্বোধন করার জন্য, এবং অন্যান্য কর্মসূচি যেটি বিএনপির পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, টিসি কার্ড বা অন্যান্য যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে, সেগুলোর উদ্বোধন করার জন্য তিনি বিভিন্ন জেলায় যাচ্ছেন। অর্থাৎ বিএনপির
মাঠ পর্যায়ে কর্মসূচি আছে, এ ধরনের কর্মসূচি যেটা জনবান্ধব সেটা বিএনপি করছে, কিন্তু পাল্টা কর্মসূচি যেটা আওয়ামী লীগ করেছে ওই ধরনের কোনো কর্মসূচি বিএনপি করবে না। আমরা আমাদের অপোজিশনকে রেসপেক্ট করতে চাই, অপোজিশনের উচিত হবে সরকারকে রেসপেক্ট করা। দেখেন, একটা দেশকে একটু শেষ করি, একটা দেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রে যেমনিভাবে একটি গণতান্ত্রিক ভালো সরকারি দল দরকার, ঠিক একইভাবে একটি গণতান্ত্রিক এবং একটি ভালো বিরোধী দল দরকার। কিন্তু আমাদের অপোজিশন তারা তো আসলে মানে নির্বাচনী রেজাল্ট দেওয়ার আগেই ফেসবুকে সরকার গঠন করেছিল, সরকার যেহেতু গঠন করেই ফেলেছিল ওই আক্ষেপ তাদের মধ্যে রয়েই গেছে। এই জন্য প্রতিদিন সরকার ফেলানোর আর সরকার গঠনের স্বপ্ন দেখে, ওই যে ভাই বললেন না, কিন্তু এটা সহজ না, কারণ বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। দেখেন, নাহিদ ইসলামরা বারবার বলে যে আমরা তো বিএনপিকে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম, এখন বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? আপনারা বিএনপিকে এখানে বসিয়ে পরবর্তীতে বলবেন এই জাতীয় সরকার আর একটা বাকশাল হইতে হবে, এই জাতীয় সরকারকে 10 বছর থাকতে হবে, বিএনপি দায় নিবে? যেখানে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কাজ করেছে, অতীতেও করেছে, এবং বিএনপির আন্দোলনের অন্যতম বিষয় ছিল নির্বাচন এবং সংস্কার। বিএনপি ক্ষমতায় গিয়ে এদেশে সংস্কার করবে, নির্বাচন করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর ব্যক্তিগতভাবে আমার আস্থা শুরুতে ছিল, কিন্তু তার কর্মযোগ্য যে সময় দেখলাম আস্থা ছিল না, তিনি আস্থা নষ্ট করেছিলেন, বিএনপিও এটা বুঝতে পারছিল। দেখেন, বিএনপির সাথে এই গণভোট নিয়েই তো প্রতারণা করা হয়েছে। দেখেন, গণভোট অধ্যাদেশ জারি করা হলো, 4টা প্রশ্ন আর একটা উত্তর, এটা কি কোনো বাস্তবসম্মত? আপনি 4টা প্রশ্ন দেন, আমার যেটাই ভাল লাগে হা দিব, যেটাই লাগবে না আমি না দিব। এখন অনেকে বলে যে বিএনপি কেন আসলে হা ভোটের ক্যাম্পেইন করলো। বিএনপি সংস্কার প্রস্তাবনা 100টা হলে সেখানে 80টায় রাজি হয়েছে, 20টায় সবাইকে সব মিলে 20টায় মোটামুটি ভিন্ন মত ছিল, কোথাও একটু শেষ করে 1 মিনিটে শেষ করব, কোথাও অন্যান্য মানে তার ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। এখন এই যে না ভোট, বিএনপি ভিন্ন মত মানে না ভোট 20%, আর হা ভোট কত 80%, বিএনপি যেটাই রাজি হয়েছে। তো বিএনপি যে কৌশলটা আপনি নিয়েছিলেন, এখন বিএনপিকে হা ভোটের পক্ষে বলবে নাকি না ভোটের পক্ষে বলবে? বিএনপির দাবিগুলো বাস্তবায়ন করার জন্য তো হা ভোট দরকার। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের প্রতারণা ছিল, বিএনপি কিন্তু দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন যে সময় 4টা প্রশ্ন আর একটা উত্তরের অধ্যাদেশ জারি করা হলো, গণভোটের অধ্যাদেশ, তিনি ওই সময় তিনি প্রতিবাদ লিপি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় গিয়ে যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেই জুলাই সনদের প্রতিটা বিষয়ে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। বিএনপি ওই সময় কথা বলে নাই, এখনো তো একই কথা বলছে, বরং জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করেছে। বিএনপি ধোঁকাবাজি করছে না, ধোঁকাবাজি করবেও না। বিএনপি 31 দফা যে কমিটমেন্ট দিয়েছে, বিএনপি জুলাই জাতীয় সনদে যে সনদে স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট, ওই সনদ বিএনপি পুরোপুরি বাস্তবায়ন করবে। জামাত এখন এই যে বিএনপির যে এগিয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মযোগ্য, এটা আসলে জামাতের জন্য সমস্যা। কারণ দেখবেন মানুষ কিন্তু পঙ্গবলের মতো বিএনপির দিকে ধাবিত হচ্ছে। বিএনপির এই কর্মযোগ্যকে থামানোর জন্যই একের পর এক মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই জামাত এবং এনসিপি। ধন্যবাদ রাশেদ খান। আমি এই পর্যায়ে সাজিদুল হক রুবেল ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে অন্যতম বিরোধী দলের যেই রাজনৈতিক কৌশলগুলো নিচ্ছে তারা, এটা কি আসলে যথাযথ কিনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা সেই অনুযায়ী? মোটেও যথাযথ নয়, এবং বরঞ্চ একটা কথা বলতে হবে, তাদের কাজগুলো গণমুখী নয়। এই মুহূর্তে জনগণের সমস্যা কি, এই মুহূর্তে জনগণের কষ্টটা কি, সেটার সাথে তাদের যে কর্মসূচি সেটার কোনো জায়গায় কোনো মিল খায় না। কারণ গণভোটের বিষয়টা, হ্যাঁ বিএনপি বলেছে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, জামাত বলেছে, এমনকি ডক্টর ইউনূস সরকার তারা সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে, ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করছে। মানে রাষ্ট্র একটা পক্ষ হয়ে গেছিল, রাষ্ট্র তো একটা নিরপেক্ষ জায়গা থাকবে এই প্রসঙ্গে, তার দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, এবং এই দায়িত্ব সে আসছে, সরকারে আসছে, কিন্তু সে তখন একটা পার্ট হয়ে গেছিল। পার্ট হয়ে গিয়ে এই ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের একসময় বাধ্যবাধকতা করার চেষ্টা করা হয়েছে এটা প্রচারের জন্য। এবং আমরা দেখেছি যে এনসিপির যে ছাত্ররা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে একটা বড় অঙ্কের টাকাও বাংলাদেশ ব্যাংক বরাদ্দ করেছে এই গণভোটে যাতে হ্যাঁ ভোট দেয়। অর্থাৎ এটা একটা খুবই বিতর্কিত জায়গা। তার চেয়েও বড় বিষয় হতেছে আপনার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা গঠনের সময় আমরা সেই বৈঠকে রাশেদ ভাইও ছিল, আমিও ছিলাম, আমরা স্পষ্টভাবে 15 নভেম্বর 2025 সালে শুনেছিলাম ডক্টর ইউনূস বলেছিলেন কি পুরো জাতির কাছে যে সেটুকু সংস্কার হবে যেটার ব্যাপারে সবাই একমত থাকবে।
ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এটা তিনি বললেন, বলে আমাদেরকে বসালেন, আমাদের 8 মাস সময় নষ্ট করলেন, সারা জাতির সময় নষ্ট করলেন, বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করলেন এবং এমন একটা পর্যায়ে ফিরে দিলেন যে বিএনপির মতো রাজনৈতিক দলও নার্ভাস হয়ে গেল যে তাইলে কি তারা একটা কনস্পিরেসির মধ্যে নিয়ে যাবে। তিনি কিন্তু আরো বলেছিলেন, ওই মিটিং এ আপনি ছিলেন কিনা, তিনি আরো বলেছিলেন যে কোন দল কি চায় না সেটা মানে তিনি নোট প্রকাশ দিছেন, করবেন, সেটা ওয়েবসাইটে কিন্তু যা বলে ওয়েবসাইটে দিবেন, লিখে দিবেন। ওয়েবসাইটে লিখে তো দিবেন লিখে দিয়েছে, সমস্যা কি? কিন্তু পরবর্তীতে তো আপনারা যে জুলাই জাতীয় সনদ ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতারণা করবে এটা আমি আসলে কল্পনা করতে পারি না। উনি বললেন, আবার উনি পরবর্তীতে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিলেন। আচ্ছা, এই জায়গাটা একটু আগে নিয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে উনারই যে ফর্মুলায় ঐক্যমত্য কমিশন তিনি গঠন করলেন এবং এটা তিনি সভাপতি নিজেই হলেন, সেই ফর্মুলা আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে লাস্টে যে সনদটা আসলো, যেটা আমাদের সামনে শেষ পর্যন্ত আসলো, সেটা আগের কথাটার সাথে মিল খাচ্ছে না। ফলশ্রুতিতে আমার পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী কয়েকটি দল সেখানে স্বাক্ষর করেন নাই সেই জুলাই সনদে, আগের থেকে আমরা স্বাক্ষর করি নাই। এবং আমরা কিন্তু নীতিগতভাবে এই গণভোটে একদম প্রকাশ্যে অবস্থান নিয়েছি, না ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। তো এখন যে ঘটনাটা ঘটলো, এই গণভোটকে নিয়ে যদি হচ্ছে জামাত হচ্ছে কোনো কার্যকরী আন্দোলন করতে চায়, সেই আন্দোলনটা হচ্ছে গিয়ে মিডিয়া খুব দেখাবে, ইউটিউবে অনেক ভাইরাল হবে, সব কিছুই হবে, কিন্তু কার্যকরী হবে না, কার্যকারিতা সেটা পাবে না। তার চেয়ে বলুন যদি আজকে জামাত বা এনসিপি একটা বিষয় নিয়ে আন্দোলন করে, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে বামপন্থীরা এখন উচ্চারণ করছে এবং ওনারাও বলছেন, কেউ কেউ বলছেন, সেটা হচ্ছে এই যে হামের জন্য যে 300-350 শিশুর মৃত্যু হলো এবং আগামী দিনে যে শত শত শিশুর মৃত্যু হবে, তার জন্য ইউনূস সাহেবকে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। এবং এই বিষয়টি হচ্ছে কি জন্য আন্দোলন করলে আমার মনে হয় একটু হালে পানি পাইতো জামাত কিংবা এনসিপি, কিন্তু তা তো তারা করবেন না। তারাই তো তারা কিংস পার্টি ছিল এবং জামাত আবার কিংস পার্টি না হলো, জামাত আবার এমন ভাবে ছিলেন যে ইউনূস সাহেবের সমস্ত কাজে এবং কর্মে, হ্যাঁ, তার সমস্ত সুকর্ম না হলে কুকর্মে তার সাথে একদম অন্ধ সমর্থক ছিল জামাত ইসলাম। জি, এবং নির্বাচনের ঠিক 3 দিন আগেই যে হচ্ছে বাণিজ্য চুক্তিটি হয়ে গেল, এটি নিয়ে আসবো প্রসঙ্গে, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রাজনীতির মাঠ ও নীতি আদর্শ, এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে সাজিদুল হক রুবেল, আপনার কাছে জানতে চাই যে আসলে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটি হলো, এটি নিয়ে আসলে দেখা গেছে যে বাংলাদেশের লাভ খুবই কম, ক্ষতি বরঞ্চ বেশি। এ নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো তখন কি করার ছিল বা এখন কি করার আছে? ধন্যবাদ। তখন আসলে খুব বেশি করবার সুযোগ ছিল না, কারণ যখন নির্বাচনের যখন দূরে নির্বাচন, তখন আমাদের একটা টেনশনের জায়গা ছিল, জনগণের টেনশনের জায়গা ছিল, দেশে কি নির্বাচন হবে কি দেশে নির্বাচন হবে না, এই একটা কনফিউশন। সেই কনফিউশনটাকে নিয়ে হচ্ছে আমাদের বেশি থাকতে হয়েছে। এর মধ্যেও সেই সময়কালে বন্দর নিয়ে কিছু চুক্তি করছিলেন এবং খুবই এই চুক্তিগুলোর ক্ষেত্রে খুব ডেসপারেট ছিলেন হচ্ছে ডক্টর ইউনূস। তখন এটাকে নিয়ে আমরা কেউ মানে বামপন্থীরা, কমিউনিস্টরা এটা নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছি, আমরা মারও খেয়েছি হচ্ছে যমুনাতে যাওয়ার অবস্থাতে, আমাদের রক্তাক্ত করছে পিটায়। তারপর সেটাকে নিয়ে আবার দেখছি এনসিপিরা খুব ট্রল করেছে সেই মায়ের খাওয়াকে নিয়ে, পুলিশ নাকি একদিন পরে মানুষ হয়েছে, একটা সঠিক কাজ করেছে বামপন্থীদের মেরে আর কি। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটবার মধ্যে দিয়ে যে বিষয়টা হচ্ছে কি মোটামুটি এসে পড়ে যে একটা গোপন বাণিজ্য চুক্তি হচ্ছে। তখন আমরা প্রশ্ন করলাম গোপন কেন, এটা প্রকাশ্য করতে হবে। তখন আমাদের পারলে তারা বাংলাদেশ বিরোধী বানায় ফেলায় দেয়, হ্যাঁ, বলে এই যে বাংলাদেশের স্বার্থে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বাংলাদেশের নিরাপত্তা এটার সাথে যুক্ত আছে, জাতীয় নিরাপত্তা একটা যুক্ত আছে, এই জন্য নাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটার মধ্যে ইনভলভ। তো যাই হোক, তখন আর কি করার আছে। কিন্তু পরে তো দেখা গেল যে এটা কোনো গোপন চুক্তি না, আমেরিকান ওয়েবসাইটে এটা পাওয়া গেল বাংলাদেশের আগে, এবং সেখানে আমরা পড়তে গিয়ে যেটা বুঝলাম, এখানে কোনো বাংলাদেশের স্বার্থ বা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমেরিকার স্বার্থ। একটু পিছাই যেতে হবে বাণিজ্য চুক্তির আগে, আমরা কয়েকটা বছর আগে যদি পিছাই যাই, যে ট্রাম্প যে নির্বাচনে জিতে আসলো, তখন তার একটা কমিটমেন্ট ছিল। কি কমিটমেন্ট? যে মেক আমেরিকা গ্রেট এগেন বা আমেরিকা ফার্স্ট, এরকম একটা জিনিস আনবে। এবং এটা আনার জন্য সে কি করবে? সারা পৃথিবীতে একটা হচ্ছে গিয়ে মানে বাণিজ্যিক আগ্রাসন সে চালাবে। মানে ট্রাম্পের একটা বৈশিষ্ট্য কি জানিস, তিনি কূটনীতিকেও কিন্তু মানে ওপেনাইজেশন করেছেন, তিনি বিজনেসকে ওপেনাইজেশন করেছেন, তিনি ট্যাক্সকে ওপেনাইজেশন করে ফেলছে, সবকিছুতে তার একটা যুদ্ধ ভাব আর কি। তো তিনি ট্যাক্সকে একটা যুদ্ধাস্ত্র বানায় একটা রেসিপ্রোকাল ট্যাক্সের কথা দিয়ে তিনি একটা সারা পৃথিবীর সব দেশের প্রতি একটা বিশাল এলান জারি করলেন, এবং তার বাংলাদেশের মানে ভাগেও পড়লো একটা বড় ধরনের ট্যাক্সের কথা। আজকের সরকার বলার চেষ্টা করছেন যে এই ট্যাক্স কমানোর জন্যই হচ্ছে আমরা এগুলা মেনে নিয়েছি,
মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলা মেনে নেওয়ার সুযোগ তো আপনার আছে না, মেনে না নেওয়ার সুযোগ তো আপনার আছে। কারণ খোদ আমেরিকার সুপ্রিম কোর্ট এই বাণিজ্য চুক্তি, সরি, এই যে রেসিপ্রোকাল ট্যাক্স আছে, ট্যারিফ আছে, এই ট্যারিফকে বাতিল করে দিছে। তো যে দেশের উচ্চ আদালত ট্যারিফ বাতিল করে দেয়, সেই ট্যারিফকে নিয়ে বাংলাদেশের আবার কিসের চুক্তি? আবার সেই চুক্তি এমন চুক্তি যা আমার বাণিজ্যিক স্বাধীনতাকে মানে হরণ করে নিয়ে যাচ্ছে যে চুক্তি। এবং বেশ কয়েকটি বাধ্যতামূলক শর্তও রয়েছে সেখানে। এখানে অনেকগুলো বাধ্যতামূলক শর্ত রয়েছে। সেখানে আবার একটু আমি দেখছি আমাদের বলার চেষ্টা করেছেন পররাষ্ট্রমন্ত্রী, ইন্দোনেশিয়া একটু বেশি আছে, আমাদের একটু কম আছে। আমাদের 134টা, ইন্দোনেশিয়া 194টা, আমাদের 60টা কম আছে। এই জন্য কি আমরা খুব আনন্দিত হব আর কি। এই জন্য আনন্দিত হওয়ার কিছু নাই। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। এ পর্যায়ে রাশিদ খান, আপনার কাছে জানতে চাই যে এই চুক্তি নিয়ে বর্তমান সরকার কূটনৈতিকভাবে কোনো কৌশলের আশ্রয় এখন নিতে পারে কিনা। আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি আগে এটা উত্তর নিন। দেখেন, বিএনপি সবসময় অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের চুক্তিগুলো তারা স্বাক্ষর করেছে, এবং রোহিঙ্গা থেকে শুরু করে আপনার ওই সময় মানবিক করিডর এবং বন্দর, এই বিষয়গুলো নিয়ে বিএনপি সবসময় প্রতিবাদ করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে যে ধরনের চুক্তিগুলো করে গেল, সেখানে অনেক শর্ত আছে। বিএনপি চাইলেই এখন সেটা নানান কারণে সেটা বাদ দিতে পারছে না। প্রথমত, সরকার মাত্র কয়েক মাস হয়েছে, 30 সেকেন্ড শেষ করে দিতে হবে। জি, মাত্র কয়েক মাস হয়েছে, এবং নানান বিষয় আছে। তারপরেও আমাদের অপোজিশন সরকারি দল যদি এটা সংসদে আলোচনা করতে চায়, এটা আলোচনা হতে পারে, এবং দেশের জনগণ এই চুক্তির বিরোধিতা করছে। আমার কাছে মনে হয় যে অবশ্যই বিএনপি এই ব্যাপারে ইতিবাচক। আমি তিস্তা চুক্তি নিয়ে বলে শেষ করব। দেখেন, আজকে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে তিস্তার পানি সংকট সমাধানে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ। এ সংকট কাটাতে যে কটি উপায় রয়েছে সবগুলো নিয়ে কাজ করবে ঢাকা। চীন সফরে যাওয়ার আগে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটি পারে নাই, বিএনপি সরকার ইনশাআল্লাহ সেটি পারবে, নিশ্চয়ই করে আমরা দেখাবে। বিশ্বাস রাখতে চাই তিস্তা চুক্তি নিয়ে, পানি বন্টন চুক্তি আশার আলো দেখুক। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান এবং সাজিদুল হক রুবেল, আপনাদের দুজনকে আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন দেশ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।